রাজধানী ঢাকার অধিকাংশ বহুতল ভবনে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই ঠিকঠাক জরুরি নির্গমন ব্যবস্থাও। ফলে অগ্নিকাণ্ডে নিহত হওয়ার ঘটনা ও সম্পদের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়েই চলেছে। 2010 সালে ঢাকার নিমতলীতে অগ্নিকাণ্ডে 124 জন নিহত হওয়ার পর এ ধরনের দুর্ঘটনা রোধে হাইকোর্টের নির্দেশে সরকারের উচ্চ পর্যায়ের কমিটি 17 দফা সুপারিশ করেছিল। অথচ 9 বছর পেরিয়ে গেলেও সেসব সুপারিশের কিছুই সরকারি সংস্থাগুলো বাস্তবায়ন করতে না পারার বিষয়টি সর্বশেষ বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডে 26 জন নিহত হওয়ার পর আবারও আলোচনায় উঠে এসেছে। এর আগে এ ধরনের প্রতিটি বড় অগ্নিকাণ্ড অথবা অবকাঠামোগত দুর্ঘটনার পরেই সেসব ভবন নির্মাণে বিভিন্ন অনিয়মের চিত্র বেরিয়ে আসার পর তালিকা তৈরি, শাস্তিমূলক ব্যবস্থা সহ নানা পদক্ষেপ নেওয়ার ঘোষণা এলেও সেসবের কোনো বাস্তবায়ন শেষ পর্যন্ত হয়নি। তবে এবার বাস্তবায়ন হবে জানিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী রেজাউল করিম ঘোষণা করেছেন, নকশা বহির্ভূতভাবে কেউ ভবন নির্মাণ করে থাকলে সেসব ভবন ভেঙে ফেলা হবে। এই পদক্ষেপের অংশ হিসেবে ইতোমধ্যে ভবন নির্মাণে অনিয়ম ও অগ্নি নিরাপত্তা খতিয়ে দেখতে রাজুকের 24টি দল মাঠে নেমেছে। কিন্তু দীর্ঘদিন ধরেই রাজুকের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তাদের ব্যর্থতাতেই কোনো নিয়ম না মেনে রাজধানীতে বড় বড় দালান হচ্ছে, এসব ভবনের নকশাও পাশ হচ্ছে। রাজুকের চেয়ারম্যানও বিষয়টি স্বীকার করে দাবি করেছেন, রাজুকে দুর্নীতি আছে, তবে আগের চেয়ে কমেছে। কিন্তু রাজুকে কম দুর্নীতি থাকবে কেন, এমন প্রশ্ন রেখে বর্তমান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগে দুর্ঘটনা ঘটলে শুধু ভবনের মালিক বা ডেভেলপার কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিলেও এখন সংশ্লিষ্ট অনুমোদনকারী ও তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক চেয়ারম্যান বদিউর রহমান, সাবেক রাষ্ট্রদূত এম শফিউল্লাহ এবং সাবেক জেলা জজ ইকতাদার আহমেদ। স্বাগত আপনাদের তিনজনকে। বদিউর রহমান, আপনাকে দিয়ে শুরু করি। আসলে প্রশ্নের উত্তর জানতে চাই, সরকারি সংস্থাগুলো কাজ করে না কেন? মানে এই যে ধরুন রাজুক কাজ করে না বলে এই ভবনগুলো হতে পারে, ফায়ার সার্ভিসের তালিকায় এই ভবনগুলোতে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা নেই আছে, কিন্তু তারাও বলছে তাদেরই বা কি করার আছে। মানে কারোরই কিছু করার নেই, আর ঘটনার পর মন্ত্রী বলছেন যে এই ভবনগুলো কোনো আইন না মেনে তৈরি হয়েছে। তো সরকারি সংস্থাগুলোরই তো দায়িত্ব ছিল বোধহয় যে এগুলো দেখে রাখা। অবশ্যই এখন কারোর কিছু করার নেই, এবং যখনই একটা কিছু ঘটে তখন যিনি মন্ত্রী থাকেন বা যিনি পদে থাকেন তখন তিনি বলেন যে আর হবে না, আর হবে না। এবার প্রত্যেকবার ফের ফয়েলেসে শুরু, আর হবে না বলা হয়। আসলে সুশাসন নেই। সুশাসনের সাথে আরেকটা জিনিস যুক্ত হয়েছে এখানে, যেমন এই যে মন্ত্রী বলছেন যে কোন আইন না মেনে ভবন তৈরি হয়েছে। আপনার মনে থাকবে ওই বাস দুর্ঘটনার পরে পুলিশ কমিশনার বলছেন যে কোনো কাগজপত্র নাই, লাইসেন্স নাই, বাস চলছিল কি করে? দেখবে কে? দেখবে কে? এরকম কিছু ঘটলে তখন তাকে দেখার জন্য সবাই উৎসাহী হয়, কিছু কথাবার্তা বলে, হই হাল্লা করে, কিছু দাবি থাকলে সেটা মানে, তারপরে আবার যেই লাউ সেই কদু হয়ে যায়। এটাতে রাজনৈতিক পছন্দ যদি শুরু হয়, কারণ পলিটিক্যাল মাস্টার্স দে আর দ্য মেইন রোল প্লেয়ার। আমি সবসময় বলি, আমি যেহেতু ব্যুরোক্রেটিক ট্রেন্ডে কাজ করেছি, সে সময় আমি বিভিন্ন সময় দেখেছি কোন মন্ত্রী কেমন কাজ করে, তার সততা দক্ষতা কতটুকু, সেটার উপর নির্ভর করে তার মন্ত্রণালয়ের কাজটা কতটুকু সফল হয়। তাই এক্স্যাক্টলি। আপনি ব্যুরোক্রেটকে দিয়ে, মন্ত্রী তো বদল হন, ব্যুরোক্রেটরা তো বদল হন না। বদল না হলে ব্যুরোক্রেটদের যেটা এখন হয়ে গেছে, আগে ব্যুরোক্রেটরা অনেক কাজ করতে পারত, এখন নাম নিলে তো গুনাহ হয়ে যাবে। এই যে বাংলাদেশ আমলে কোনো প্রেসিডেন্টের আমলে ব্যুরোক্রেটকে যখন পলিটিক্যাল কেউ বা এমপি হোক কেউ ধমক দিত, তখন কিন্তু ব্যুরোক্রেট সেই ধমকে নড়তেন না। তার কারণ যিনি ধমক দিচ্ছেন তার উপরে যিনি বড় পদে আছেন পলিটিক্যাল পাওয়ারে, তিনি তাকে শেল্টার দিতেন। এখন তো সেটা নেই। বিশেষ করে 90-এর পরে যে দলীয়করণ শুরু হয়েছে, ব্যুরোক্রেটরা তো এখন গণতন্ত্র আসার পর মোটামুটি আপনি সেটা বলতে পারেন সে সময় থেকে। এই যে জনতার মঞ্চ একটা হলো, মনে আছে আপনাদের? সেই জনতার মঞ্চের মধ্যে যারা আসলো তারা পরে তো বাহাবা পেল। আবার জনতার মঞ্চের বিরুদ্ধে পরে আবার কথা হইলো, এখানে ওই পান্ডা গার্ডেনে কি একটা ঘটলো, তারপরে যাইয়া আরেকজনের এক সাংবাদিকের সেখানে কেউ ঘুমটা দিয়ে পালাচ্ছে, কেউ হচ্ছে, কিছু হয়নি তো। আচ্ছা, তারপরে দেখেন আপনি দুর্নীতির বিরুদ্ধে যেসব কথা হয়, আত্মস্বীকৃত দুর্নীতিবাজ, সংসদের তালিকা
খোদ প্রধানমন্ত্রীও বললেন, তাদের কি হলো? তাদের একজন, দুইজন, পাঁচজনকে আমি অন্তত চিনি, ব্যক্তিগতভাবে চিনি। এর মধ্যে একজন বলতেছিল ওই চাকরি করে কি সে হয়তো সাব রেজিস্ট্রার, 2400 স্কোয়ার ফিটের ফ্ল্যাট তার কাছে ছোট মনে হচ্ছে, বলে যে মর্নিং ওয়াকটা ওখানে করা যায় না। তাহলে সেটা যদি দত্ত রাষ্ট্র শক্তভাবে যদি এটা বাস্তবায়ন হতো তাহলে কেউ সাহস হতো না। ধরে কোনটা, ওই রাজুকে ধরতে গেলে দেখবে আপনার তার ছোট্ট 2 কাঠা জায়গা বা 3 কাঠা জায়গার মধ্যে হয়তো 1 ফিট আধা ফিট বাড়াইলেও কেন ওইটার উপর চাপ যাবে। কিন্তু বনানীর রাস্তায়, বড় গুলশানের রাস্তায় 18 তলা জায়গায় যদি 24 তলা করে ফেলে, তিনি যদি রাজনৈতিক নেতা হন, তারটা কেউ ধরতেছে না। পরে হইলে এখন শুরু হইলে এই কথাগুলো, সুশাসন নেই এক, দ্বিতীয় হইল রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করার কোনো আগ্রহ আছে বলে আমার কাছে এখনো মনে হয় না। এই জন্য হয় না, বেরিয়ে পরে কোন বিপদে পড়বো সেটা পরের কথা, তারপরে সাহস করে বলি এই জন্য, কারণ সেটা যদি মনে হতো তাহলে এইবার ভোটের যে কাণ্ড ঘটে গেল, ভোটে যেটা ঘটে গেল 30 তারিখে, যেগুলো বাইরে শোনা যাচ্ছে, লোকজন বলতেছে এবং আকার ইঙ্গিতে নির্বাচন, প্রধান নির্বাচন কমিশনারও বলতেছে এবার এই সিস্টেম করব যেন আগের দিন বাক্স ভরা না যায়। আমি গ্রামে বেশ কিছু সময় কাটায় আসলাম, এই যে উপজেলা নির্বাচন হয়ে গেল ফেনীতে, আমি টেরই পেলাম না, আগের দিন পর্যন্ত ছিলাম যে উপজেলা নির্বাচন হচ্ছে। আরো মারাত্মক বিষয় কি, একটা কেন্দ্রের খবর নিলাম, রিহার্সেল হচ্ছে। এখন রিহার্সেল যে জনগণকে দেবে যে ইভিএম কিভাবে হবে, সেই জনগণের চাইতে, পার্টিসিপেন্টের চাইতে নির্বাচনী কর্মকর্তা যারা আছে তারা সংখ্যায় বেশি। পরে এক চেয়ারম্যানকে ডেকে আনাইলো। এই ভোটের কথা যখন আপনি তুললেন, মানে ভোট তো 30 তারিখ মাত্র হলো, রাজুকের কথা ধরুন, আমার বোধ বুদ্ধি হওয়ার পর থেকে আমি পত্রিকায় পড়ছি যে রাজুক কাজ করে না, সেটা কিভাবে চলতেই পারলো? আসলে জবাবদিহিতার আওতায় সরকারি সংস্থাগুলোকে কিভাবে আনা যায় সেই প্রসঙ্গও শুনবো। আর ভোটের প্রসঙ্গেও আসলে শুনতে চাই যে ভোট তো আবার সরকারের শরিক দলই বলছে যে উৎসাহী এক অংশ মানে একটা তৈরি করে এরকম মানে নির্বাচন যদি এত সুষ্ঠুভাবে করে ফেলতে পারে তাহলে এগুলো করতে পারে না কেন সুষ্ঠুভাবে, সেই প্রসঙ্গটা নিয়েও আলাপ করব। ইকতেদার আহমেদ, আপনার কাছে যাই। যে আমি আসলে জানতে চাই যে এবার মন্ত্রী, ওই যে কথাটা বদিউর রহমান বললেন যে আর হবে না বলা, মন্ত্রী, নতুন গণপূর্ত মন্ত্রী, তিনি বলছেন আর হবে না, তিনি আর হবে না সাথে বলছেন যে এই মানে নকশা বহির্ভূত ভবন থাকলে ভেঙে ফেলবেন। তিনি বলছেন যে এবার শুধুমাত্র ডেভেলপার বা মালিকদেরই দায়ী করা হবে না, কর্তৃপক্ষকেও জবাবদিহিতার আওতায় আনা হবে। তার মানে কি সরকারি সংস্থাগুলোতে যারা অনুমোদন দিয়েছেন তাদেরকেও আনা হবে। তবে এখন আর নকশাই খুঁজে পাওয়া যাচ্ছে না রাজুকে। মন্ত্রী এটাও বলেছেন যে খুব শিগগিরই, আর রেকর্ড নাই রাজুক আর এই কথাও বলবে না। মানে আসলে তো তার মানে অনেক কিছু করতে হবে একজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে। কোথা থেকে শুরু করা উচিত? আপনি দেখেন এই যে রাজুক যে নকশা অনুমোদন করে, এখন কিন্তু যে একটা বহুতল ভবন নির্মাণ করতে গেলে বা আপনি যে কোনো জায়গায় ভবন নির্মাণ করেন, রাজুক কিন্তু এককভাবে অনুমোদন দেয় না, রাজুক খালি নকশাটাই অনুমোদন করে। তারপরে এই ভবনটার উচ্চতা কতটুকু হবে এটা হচ্ছে হলো বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, তারা কিন্তু নির্ধারণ করে দেয়। এখন ধরুন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আপনাকে দিল, হাইট লিমিট দিল হচ্ছে 60 ফিট। এখন 60 ফিটের মধ্যে তো আপনি তো ধরেন, আপনি এখন রাজুক নকশা অনুমোদন করলো, রাজুক বললো যে 60 ফিটের মধ্যে আপনি 10 ফিট করে 6টা বাড়ি করতে, 6 তলা করতে পারবেন। এখন যদি যিনি এই বাড়ির মালিক, উনি যদি 6 তলার জায়গায় যে 7 তলা করে হাইট লিমিট যদি সঠিক রাখে, তাহলে তো সেখানে তো রাজুকের করার কিছু না। কিন্তু আমরা এরকম দেখেছি যে হাইট লিমিট ঠিক রেখেছে, কিন্তু সব ক্ষেত্রে না, এখানে কিন্তু পিক অ্যান্ড চুজ আছে, সবার ক্ষেত্রে কিন্তু তারা দিচ্ছে না, কাউকে দিচ্ছে কাউকে দিচ্ছে না। এগুলো তো ইউনিফর্মিটি থাকা উচিত, করতে হয় নিশ্চয়ই পেতে হলে এগুলো ইউনিফর্মিটি থাকা উচিত আর কি। আর ধরেন এগুলো তো একটা সংস্থা থেকে থাকা উচিত। দেখুন আপনি রাজুক নকশা অনুমোদন করলো, এরপর আপনি যদি এটা যদি মর্টগেজ দেন, যেমন হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশনে যদি আপনি যদি মর্টগেজ দিয়ে যদি বাড়ি করতে চান, তাহলে কিন্তু আপনাকে কিন্তু রাজুক থেকে আবার ফার্দার ক্লিয়ারেন্স নিতে হয়। ওই ক্লিয়ারেন্সটা হচ্ছিল যে আপনি যে বাড়িটা করছেন, যে আপনার এই যে অর্থাৎ এই যে রাজুক যে নকশা অনুযায়ী আপনি বাড়ি করেছেন এবং আপনার যে ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে আপনার যে নির্মাণ সঠিক আছে, এই সার্টিফিকেট দেওয়ার পরেই কিন্তু হাউস বিল্ডিং কিন্তু আপনাকে দিচ্ছে, এই ঋণটা দিচ্ছে, বা অন্য যে কোনো ব্যাংক থেকে নিলেও। এবং যারা এই হাই রাইজ বিল্ডিং করছে তারা তো এইভাবে নিচ্ছে, এবং বিভিন্ন সংস্থা থেকে এভাবেই কিন্তু তারা অনুমোদন নিচ্ছে। তারপরে যতক্ষণ পর্যন্ত রাজুক নকশা অনুমোদন না করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি গ্যাস, পানি, বিদ্যুৎ
এইসব এই যে সংযোগ কিন্তু আপনি পাবেন না। তারপরে এখন তো নতুন করে হচ্ছে হলো আপনাকে পরিবেশ অধিদপ্তর এবং আপনার হচ্ছে হলো এই এটা হচ্ছে অগ্নি নির্বাপন দপ্তর, এই দুইটা দপ্তর থেকে কিন্তু আপনাকে সবশেষে বোধহয় একটা অকুপেন্সি সার্টিফিকেট occupancy, যেটা বসবাসের যোগ্য হ্যাঁ, ভবন কিনা। বসবাসের যোগ্য। এখন এই যে অকুপেন্সি সার্টিফিকেট যেটা, এটা আমি গতকালই বোধহয় ফেসবুকে দেখলাম যে ঢাকা শহরে এখন যে বাসা বাড়ির যে সংখ্যা, ওই সংখ্যা অনুপাতে অকুপেন্সি সার্টিফিকেট আছে 246টার, 2 লক্ষ বাড়ি আছে 246টার অকুপেন্সি সার্টিফিকেট আছে। তো এটা কিন্তু আগে ছিল না। অর্থাৎ এই যে ইমারত নির্মাণ আইন 1952, সেখানে কিন্তু অকুপেন্সি সার্টিফিকেটের কথা বলা নাই। এটা হচ্ছিল 2008 সালে যখন ঢাকা মহানগর ইমারত নির্মাণ উন্নয়ন, তারপর হচ্ছে হলো সংরক্ষণ এবং অপসারণ আইন হলো, সেখানে মানে বিল্ডিং কোড যখন 2003 হলো না 2008 না 2008 বিধি, হ্যাঁ, হ্যাঁ। অর্থাৎ এই যে 1952 সালের যে আইনটা, ওই আইনের অধীনে যে বিধিটা হলো 2008 সালে, এই বিধিতে বললো যে অকুপেন্সি সার্টিফিকেট লাগবে। এখন অকুপেন্সি সার্টিফিকেট হচ্ছিল একটা দুর্নীতির আঁকড়া, যে আপনি যদি মানে উইদাউট মানি ইট ইজ অলমোস্ট ইম্পসিবল টু গেট অকুপেন্সি সার্টিফিকেট। আর উইদাউট মানি তো আপনি বাসা বাড়ি সব ঠিকমতো করলেও ধরুন এই যে বিদ্যুৎ সংযোগ, গ্যাস সংযোগ, এগুলোও তো মানে পাওয়া প্রায় অসম্ভব। বিদ্যুৎ সংযোগ, গ্যাস সংযোগ, এটা হচ্ছে আপনাকে ওই চুক্তিতে চলে যেতে হয়। আপনি যদি নিজে, আপনার তো এত সময় নাই, আপনি যে এই যে বিদ্যুৎ অফিসে গিয়ে বা আপনি গ্যাসের অফিসে গিয়ে বা এই যে ওয়াসারতে গিয়ে আপনি তো দিনের পর দিন, প্রত্যেকটা লোকেরই তো ব্যস্ততা আছে। আপনি 5 দিন 7 দিন 2 ঘন্টা 3 ঘন্টা সময় তো আপনার সময় দেওয়ার মতো সময় তো আপনার নাই। তখন কি করেন, আপনি হয়তো একটা চুক্তি দিতে চলে যান যে আমাকে তুমি সংযোগটা এনে দাও, তোমাকে আমি এত, মানে তখন সে বলে যে মানে কাজে নিয়ম বেনিয়ম সবখানেই তো একই সিস্টেম। অর্থাৎ আপনি যদি টাকা খরচ করতে পারেন সবকিছু ভেরি ইজি ফর ইউ, আর টাকা যদি খরচ করতে না পারেন তাহলে কোনো কিছুই আপনার জন্য ইজি না। ইকতাদার আহমেদ, আপনি বোধহয় মনে করিয়ে দিলেন যে কর্তৃপক্ষ তো একা রাজুক নয়, আরো অনেক কর্তৃপক্ষ একটি বাড়ি, একটি অবকাঠামোর পেছনে অনুমোদনের সার্টিফিকেট দেয়। আমি আপনার কাছে এরপরে যখন আসবো, আমি আসলে জানতে চাইবো যে এই অনুমোদনের মানে কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনবার ক্ষেত্রে আইন কি বলে, আনা আসলে সম্ভব কিনা। আমি এম শফিউল্লাহ আপনার কাছে জানতে চাই সেই একই প্রশ্ন, যে সরকারি সংস্থাগুলো কাজ করে না কেন, মানে কাজ না করলেও চলে এবং কাজ না করলে আসলে রোজগার বেশি হয়। খুব সহজ সমীকরণ আমার কাছে মনে হয়। ধন্যবাদ। কাজ করে না ঠিক না, কাজ করে। এখন আমি দীর্ঘদিন তো বিদেশে ছিলাম, কূটনৈতিক দায়িত্ব পালনে আমি 7-8টা দেশের রাজধানীতে দীর্ঘদিন 3 বছর 2.5 বছর করে ছিলাম। তো ওই দেশের কিছুটা সম্বন্ধে আইডিয়া আছে এবং আমরা সহজে বাংলাদেশের সাথে তুলনা করতে পারি যে আমি কি দেখিয়ে আসছি আর আমি এখানে কি দেখছি। আমি বিদেশে এয়ারপোর্টে আমি কীরকম ব্যবস্থাপনা দেখেছি। তো 7-8টা দেশে তো আমি নিজে পোস্টিংই করেছি, প্লাস আরও 2 ডজন রাজধানীতে বিভিন্ন সফর ওয়ার্ল্ড ক্যাম্প গেছি। এখন বাংলাদেশে এয়ারপোর্টে আসার পরে বাড়ি যদি পৌঁছতে গেলে যে একটা নতুন অভিজ্ঞতা বিদেশিদের জন্য, যারা এই সিস্টেম কখনো দেখেনি। আমরা হয়তো অভ্যস্ত হয়ে গেছি। তো সেটা দেখেন, এটা কি বলবেন যে একটা দেশে যদি রিফ্লেকশন হয় তার এয়ারপোর্টে, বিদেশি লোক যখন আসে সে যখন একটা এয়ারপোর্ট, সেই জিনিসটা একটা এয়ারপোর্ট উঠেছে, সেই এয়ারপোর্টের অবস্থা সে দেখেছে, আর এখানে একটা এয়ারপোর্টে এসে অবতরণ করলো এবং এটা শহরে যাবে। তো এটা তো সহজে বুঝতে পারে আমি কোথায় একটা এয়ারপোর্টে উঠলাম, কি অবস্থার ভিতরে, আর এখানে এয়ারপোর্ট থেকে যদি একটু অবকাঠামোর বিষয়েও না আসি। আমি বলছি মানে তেমনিভাবে যে বলছেন যে কেন এটা হচ্ছে না, এটা জবাবদিহিতার অভাব। কেন বলতে অভাব, আপনি এখন কাকে দায়ী করবেন? যেমন মাননীয় গণপূর্তমন্ত্রী বলেছেন এটা মার্ডার কেস, এটা মার্ডার, হত্যাকাণ্ড। তো উনি এক সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট, উনি যখন বলেন যে এটা মার্ডার, তো মার্ডার তো একটা প্রতিপক্ষ থাকে যে মার্ডার করেছে। এখন এই মার্ডার কেসে আমি স্পেসিফিক এই কেসে ধরি বা এটাই ধরা যায় কেস স্টাডি হিসাবে, তাহলে এখন যদি একজন কোর্টে যেতে চায়, একজন যে আপনার এই দুটো শিকার হয়েছে, তো সে কাকে আসামি করবে? সেই প্রসঙ্গ তো আমি ইকতাদার আহমেদের কাছে শুনবো। আমি একটা বলছি, বিরতিতে যাই, আমার এখানে একটা কথা, জি, বলছি। আমি একটু বিরতিতে আমাকে যেতেই হবে। আমি একটা বিরতিতে যাই, বিরতির পর আমি ফিরবো যে মানে সরকারি সংস্থাগুলোর কাজ না করলেই বেশি লাভ কিনা এবং তাতেই বরং বেশি নিরাপদ কিনা চাকরি, সেই প্রসঙ্গগুলোও শুনবো একটা বিরতির পর।
ফিরে এলাম রাজকাহনী। এম শফিউল্লাহ, আপনি শেষ করছিলেন, আমি যদি একটু দুজন দর্শকের প্রশ্ন পড়ে দিই। একজন দর্শক বলছেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ভেঙে অকার্যকর হয়ে পড়েছে, যার কারণেই বারবার সড়ক দুর্ঘটনা ও ভবনে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে, কোথাও সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। আমি বদিউর রহমান সাহেবকে এই উদাহরণটাও দিচ্ছিলাম যে মানে লাইসেন্স নাই, গাড়ির কোনো সার্টিফিকেট নাই, চলাচলের উপযোগী, বাসা বানানো হয়েছে, বাসার বসবাসযোগ্যতার উপযোগিতা নাই, কিন্তু চলছে এবং সরকারি সংস্থাগুলো জানে যে এগুলার নাই কাগজপত্র। আমি যেটা বলছিলাম যে আপনি যে রেসপন্সিবিলিটি ফিক্সড করা, দায়ীকে তার প্রতিনিধির সাথে দায়িত্ব দেওয়া এবং তাকে বুঝে নেওয়া এবং তাকে জবাবদিহির অধীনে আনা, যেটা বিদেশে আমি দেখেছি, বিভিন্ন দেশে আমি দেখেছি যে বিভিন্ন যে কোনো একটা বড় কাজে বিভিন্ন সংস্থা সাহায্য নেয়, কিন্তু সেখানে কিন্তু দায়ী একটা সংস্থা। যেমন ধরেন আজকে রাজুকের কথা যদি আমি বলি না, কারণ এখানে যে সিভিল এভিয়েশন, ফায়ার সার্ভিস, বিভিন্ন ধরনের সংস্থা, কিন্তু তাদের যে প্রয়োজনীয়তা যেটা সেটা তারা রাজুককে সংস্থা দিয়ে দেয় যে আমার এত হাইটের ভিতরে হতে হবে। সিভিল এভিয়েশন ওই যে 11টি 12টি সংস্থা থেকে আসলে নিয়ন্ত্রণকারী তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষ একজনে না নিয়ে না, তাকে সবকিছু দেওয়া হচ্ছে। এরপরে সেটা কিন্তু তার যে এর দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু সংস্থার দায়ী, অন্য 11 জন না। কিন্তু তো এই জিনিসটা আমাদের দেশে এখনো হয়নি। যদি এটা সম্ভব হয় তাহলে কিন্তু এই ধরনের অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করা যাবে এবং তাকে জবাব দিয়ে আওতায় আনা যাবে, এবং তখন এই ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুব কমই থাকবে। সেই একটা জিনিস একেবারে। বদিউর রহমান, এই জায়গাটি থেকেই যদি আপনি বলা শুরু করেন, এক নম্বর মানে আমার কাছে যে কারোরই দায়িত্ব না শেষ পর্যন্ত, মানে এই সংস্থা বলছে সেটা আমাদের ঢাকার জলাবদ্ধতাই হোক আর বিল্ডিং এ আগুনে পুড়ে মরাই হোক, মানে এই সংস্থা বলবে এর করার কথা ছিল, ওই সংস্থা বলবে ওর করার কথা ছিল, সেটি একটি সমস্যা কিনা? আর আসলে কাজ না করে থাকলে পরে বিপদ কম, রোজগার বেশি কিনা? আপনার দুটোর সাথে আমি একটু দ্বিমত পোষণ করব। সেটা হইল, প্রথমটা যেটা কেউ দায়িত্ব নেয় না, এটা ঠিক নয়। দায়িত্ব আছে, অ্যাকাউন্টেবিলিটিটা এস্টাবলিশড করা হয় না, জবাবদিহিতাটা নাই। হ্যাঁ, ওটা এস্টাবলিশড করলে, সুপ্রতিষ্ঠিত করলে দায়িত্বটা আছে। আমি যখন সরকারের বেতন নিচ্ছি, একটা ডেস্কে কাজ করি, সেখানে আমার দায়িত্ব অবশ্যই আছে। এখন আমাকে ধরবেন যিনি, তিনি যদি আমার থেকে দুর্বল হন কিংবা তার সদিচ্ছার মধ্যে যদি ঘাটতি থাকে কিংবা তিনি যদি আমার সাথে ইল্লিগাল কোনো শেয়ারিংয়ে যান, তাহলে আমার ধরবেন কীভাবে? মনে করেন রাজুকের প্রশ্ন আসছে, রাজুকের মধ্যে নীতি নৈতিকতার অভাব নিয়ে আগে যথেষ্ট কথা হয়েছে। খোদ রাজুকের এক চেয়ারম্যান যদি স্ত্রীর নামে আলাদা প্লট নেন, পরে যদি ধরা পড়েন আবার ফেরত দেন, তাহলে তার থেকে ভালো কিছু আশা করতে পারবেন না। গণপূর্তের একজন বড় যুগ্ম সচিব বা সচিব পর্যায়ের লোক যদি একাধিক প্লট নেন, ধরা পড়েন, পরে ফেরত দেন, তাহলে সেখানে ভালো কাজ হবে না। সচিব যদি বুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে সচিব হন, তার যদি কিছু না হয়, তিনি যদি পেনশনও পেয়ে যান, তাহলে কিছু হবে না। এখন ঘাটে ঘাটে সেগুলা ঘটলে এটুকু ঘটবে। আর যেটা বললেন, হঠাৎ করে কিছু অবৈধ ভবন ভাঙা যাবে না, মানে ভাঙবে না। আপনি ওই যে যমুনা গ্রুপের বেশ কিছু আগে যমুনার বিল্ডিং ভাঙলো না, তখন আপনি নাম উল্লেখ করে আমাকে বিপদে না ফেললে না, আমি এটা সত্য ঘটনা বলছি না, আমি প্রশ্ন না, তখন মান্নান খান মন্ত্রী ছিল, সেটা তো ভাঙলো। হুলুস্থুল করে পত্রিকা দেখলাম যে শত শত লেবার টেবার গেল, একেবারে কি একটা পার্ট, অথচ সেটা জরিমানা নিয়ে কাভারেবল পজিশনে ছিল। হয়তো কিছু আছে, দুই রকমও নিয়ম হবে। একটা হইলো আপনি 3 কাঠার প্ল্যান নিয়েছেন, ছোট্ট জায়গা, সেখানে আপনি আপনার 3 কাঠার ভিতরে যেটুক জায়গা ছাড়ার, সেখানে আপনি আধা ফিট বাড়াইলেন, এটা একটা অনিয়ম, উইদিন ইউর প্রপার্টি, উইদিন ইউর লিমিট। কিন্তু স্ট্রিক্টলি আপনি পিউরিটান ওইটা দেখলে নকশা বহির্ভূত হয়ে যায়, এইটা একটা অনিয়ম। আরেকটা হইলো আপনি 6 তলার নকশা নিয়ে 8 তলা করলেন, এটা আরেকটা নিয়ম। কোনটা আপনি অ্যালাউ করবেন না? আচ্ছা, আপনি সামনে অ্যালাউ করার কথা না, নিয়ম মাফিক কোনটা অ্যালাউ না। তারপরেও আপনি কি মানুষকে পিউরিটান বানাইতে চান না অনেস্ট বানাইতে চান? যেখানে আপনি অনেস্টি হইতে সে যদি ছোট্ট জায়গাওয়ালা আধা ফিট বাড়ায়, এটা আবার রাজুকরাও কানে কানে বলে। আমি তো ব্যক্তিগত খোঁজ খবর নিয়ে এগুলো আইডিয়া আছে, বলে যে এইগুলো সবাই করলে ছোটোখাটো জিনিসটা বড় হয়ে দেখা দেবে না। কিন্তু আপনি 6 তলার অনুমোদন নিয়ে 7 তলা করবেন না, 8 তলা করবেন না। আচ্ছা, সামনে দিয়ে আপনি 5 ফিট বা 4 ফিট জায়গা ছাড়বেন, সেখানে আপনি সুন্দর করে একটু গেট করলেন, এটা কিন্তু অবৈধ, নকশার মধ্যে নাই। বলে যে এটা সৌন্দর্যের জন্য, এইগুলা তারা নিজেরাও ওভারলুক করে। কিন্তু সমস্যা হইলো আপনার 10 তলার প্ল্যান নিয়ে 12 তলা 14 তলা করছেন। আরেকটা হইলো আপনি আপনার জায়গার বাইরে 2 তলা বাড়িয়ে দিচ্ছেন রাস্তার দিকে, আস্তে আস্তে উঠালেন। এই সেদিন প্রশিকার সামনে একটা বিল্ডিং একটু ভাঙতেছে দেখলাম,
লোকজন পুলিশ এনে ভাঙলো কি, ঠেলে বাইরে চলে আসছে। তো কোনটা পিউরিটানিজমে যাবেন, কোনটা অনেস্ট হইতে যাবেন, সেটা একটা বিষয় আছে। আর যেটা বললেন যে কেউ দায়িত্ব নেবে না, নেবে, দায়িত্ব নেবে কখন? সরকারের উপর যদি সম্পূর্ণরূপে মানুষের আস্থা প্রতিফলিত হয়, উন্নয়ন হবে এক জিনিস, কিন্তু সরকার সুশাসন নিশ্চিত করে এই আস্থাটা যদি মানুষের মধ্যে থাকে যে একটু বেশকম হলে আমি ধরা পড়ব, সে ভাবটা আসতে হবে। ওই ভাবটা আসছে না। যেমন এই ভোটের কথা প্রসঙ্গে যে আসলেন, আমি তাজ্জব হয়ে গেলাম। আমি 7 দিন ছিলাম, ঘুরলাম, জিজ্ঞেস করলাম গ্রামে লোকজনকে, কোনো খবর নাই। বলে যে ভোট আছে নাকি, নিজের উপজেলার ভোট, কিন্তু সচেতন মানুষ বলতেছে ভোট হবে নাকি, ভোট আছে নাকি, যাচ্ছে না কেউ। কেন? এটা একটা বিরাট ব্যর্থতা, এটা রাজনৈতিক ব্যর্থতা। ওই প্রশ্নটা করতে চাইছিলাম যে এমন কেউ যে সরকারের শরিক দল জাসদ, দেখলাম জাসদের একটি অংশ দেখলাম, তারাও তো বিবৃতি দিয়েছে, তারা বলেছে সরকারের একটু অতি উৎসাহী অংশ মানে এরকম রাতের বেলা সাজিয়ে ভোটটা করে ফেলেছে। তো এত সুন্দর সারা বাংলাদেশে সাজিয়ে যে প্রশাসন একটা ভোট করে ফেলতে পারে, মানে এটাই তো অভিযোগ, আমার কাছে কোনো প্রমাণ নাই, তো সেই ভোট করে ফেলতে পারে, তারা সাজিয়ে রাস্তা চালাতে পারে না, তারা সাজিয়ে এমনকি ঢাকা শহরের সবচেয়ে অভিজাত এলাকার রাস্তার ভবনগুলো তৈরি করতে পারে না। প্রমাণ আপনার কাছে নেই, প্রমাণ তো এটা বলাও যেতে পারে, বললে প্রমাণ দিতে পারবে না। কারণ আমি যখন হাই স্কুলে পড়ি তখন আমার হেড স্যার বলছিল, আমার হেডমাস্টার সাহেব বললো, এসডিও সাহেব, তখন তো এসডিও সাহেব খুব ক্ষমতাশালী, হোয়েন দ্য এসডিও ক্যাচেস কোল্ড দ্য হোল সাব ডিভিশন স্নিজেস। এসডিও সাহেবের যদি ঠান্ডা লাগে, সর্দি লাগে, তাহলে সবাই হাঁচি, পুরা মহকুমা হাসতে থাকে। বলে সে এসডিও সাহেব যদি সিও ড্যাবের সাথে যোগ সাজসে চাল চুরি করে, তুমি দেখলেও বলতে পারবে না। তো এইবারের ভোটের তো সেটা বলা যাবে না। না, কিন্তু আমার ওই প্রশ্নটা বলেন যে সেটা যদি করতে পারে তাহলে অন্য কিছু সাজিয়ে করতে পারছে না। এটা তো আপনার হিউম্যানাস ব্যাপার। ওটা করার সময় তো সবাই একজোট হয়েছে, যার কাছে আইন, বন্দুক, পাহারা দে, সেও ছিল, অন্যও ছিল। এগুলা বলবেন কিভাবে? এখন বললে ধরবে, বলবে যে তুমি প্রমাণ দাও। ইকরার আহমেদ, আমার মানে এই প্রশ্নটা অনেকে করছেন যে কি করে তাদেরকে আইনের আওতায় আনা হয়। আমি যদি একজনের কমেন্ট পড়ি, ফারুক মেহেদি, তিনি বলছেন বর্তমানে সরকারি বা বেসরকারি পর্যায়ে কর্মরত যাদের কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনজীবন বিপর্যস্ত বা মৃত্যু ঘটছে, ঠিক একই অপরাধে সাব্যস্ত করে, মানে তিনি যুদ্ধাপরাধের বিচারের কথা বলছেন, তিনি বলছেন তাদেরও তো অপরাধ সাব্যস্ত করে বিচার করা হলে আগামী হতে পারে কিছুটা ঝুঁকিমুক্ত। আসলে কি সম্ভব? 11টি-12টি সংস্থা যখন অনুমোদন দেয়, আপনি বলা শুরু করেছিলেন, তখন তো প্রতি সংস্থাই গা বাঁচাতে পারবে, এভাবেই কি গা বাঁচাতে পারে? না, আপনাকে দেখতে হবে যে যে অনুমোদন যে দিল, আপনাকে তো মানে ইউনিফর্মিটি মেনটেন করতে হবে। যে বদির রহমান সাহেব একটু আলোকপাত করেছে যে সেখানে আপনাকে দেখতে হবে যে আপনি যে নকশা দিল, দেওয়ার পরে আপনাকে তো চারিদিকে 1 মিটার করে, খুব সম্ভব 1 মিটার করে ছাড়তে হয়। আর আপনাকে যে হাইট লিমিট দিয়ে দিল, এখন আপনি যদি ওই হাইট লিমিটের মধ্যে থাকেন তাহলে তো কেউ বলার কিছু থাকে না। এখন যদি ইফ ইউ এক্সিড দি হাইট লিমিট, তখন রাজুক বলেন বা অন্য কোনো কর্তৃপক্ষ বলেন, তারা কথা বলার সুযোগ পায় বা কথা বলতে পারবে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে পার্ট ফাইল খুলেও যে আপনাকে যে আপনার হাইট লিমিট দিয়েছে হচ্ছিল, ধরেন এই যে বহুতল ভবনের ক্ষেত্রে হাইট লিমিট দিয়েছে 120 ফিট, তারপর দেখা গেল যে পার্ট ফাইল খুলে পরবর্তীতে দেখা গেল যে আবার 120 আরো 20 ফিট বাড়িয়ে দিল, তখন সে হয়তো দোতলা ভবন করেছে। আপনি যে বললেন যে এখন যে এই নকশা পাওয়া যাচ্ছে না, নকশা না পাওয়ার পিছনে এটা কারণ হলো এটাই, হয়তো পার্ট ফাইল খুলেছে বা ওই ফাইলেই দেখেন যে আপনি যেটা দেওয়া হয়েছিল, হাইট লিমিট যেটা দেওয়া হয়েছিল তার চেয়ে হয়তো বেশি করেছে, সেজন্য হয়তো ফাইল গায়েব করে দিয়েছে। ফায়ার কোড না মানলে 7 বছরের কারাদণ্ড হওয়ার কথা, মানে 2003-এর যে ফায়ার কোড সেটাতেই, কিন্তু কোনোদিন কারো বিরুদ্ধে কোনো মামলাও হয় নাই। আমি আপনার কাছে জানতে চাই যে বিল্ডিং ভাঙার না হয় কোনো বাস্তবতা নাই, এত অবৈধ ভবন যে শহরে, কিন্তু মানে নিয়ম না মানলে কাউকে জবাবদিহিতার আওতায় আনা হবে, সেটা কি আপনি আসলে মনে করেন? মানে সেটা সম্ভব বা হবে? জবাবদিহিতার আওতায় যদি সরকার যদি চায়, আনতে পারবে না কেন? আপনি আমাদের দেশে যখন এই সড়ক দুর্ঘটনার পরে যে নিরাপদ সড়ক আন্দোলন যখন হলো, তখন দেখা গেল যে স্কুল বা কলেজের ছাত্রছাত্রীরা ওরা যেভাবে আইনকে প্রয়োগ করেছে এবং ওরা প্রতিটি সড়ক কিন্তু শৃঙ্খলার মধ্যে নিয়ে এসেছে। অ্যাম্বুলেন্সের জন্য আলাদা লাইন, যেটা বিদেশে হয়ে থাকে, এরা তো ধরেন হয়তো ইউটিউব দেখে বা ফেসবুক থেকে এরা হয়তো এটা শিখেছে। এখন যদি ধরেন স্কুল কলেজের ছেলেরা যদি ট্রাফিক ব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়ে এটাকে যদি একটা সুশৃঙ্খল অবস্থায় নিয়ে আসতে পারে, আমাদের যতগুলো বিভাগ আছে, সরকারি বিভাগ আছে, প্রত্যেক বিভাগে কিন্তু এই শৃঙ্খলা আনা সম্ভব। আমরা তো শুধু বাসের চালকের ফাঁসি চাই যখন একটি দুর্ঘটনা ঘটে, কিন্তু দুর্ঘটনা ঘটার পরে পুলিশ কমিশনার সাহেব একদম সংবাদ মাধ্যমের সামনে এসে বললেন এই বাসের ফিটনেস ছিল না, এই বাসের চালকের লাইসেন্স ছিল না, মানে কিছুই ছিল না।
তারপরেও রুট পারমিটও ছিল না, বাসটি চলছিল কি করে? এই প্রশ্নের উত্তরটা আমরা কার কাছ থেকে নেব? এটা ধরেন ঢাকা শহরে যে ফিটনেসবিহীন যে গাড়ি চলছে, আপনি প্রতিদিন দেখেন যে এই যে বাসগুলো ঢাকা শহরে চলাচল করছে, পৃথিবীর কোনো শহরে বোধহয় এই ধরনের বাস চলাচল করে না। এবং ঢাকা শহরে যে যানজট, এই যে যানজটের একটা মানে সবচেয়ে বড় কারণই হলো যে এখানে যে ট্রাফিক ব্যবস্থা, যেটা ট্রাফিক নিয়ন্ত্রণটা অত্যন্ত শিথিল। আপনি দেখবেন যে মহাখালী বাস স্ট্যান্ড থেকে যে বাসগুলো যে বেরোচ্ছে, তো প্যাসেঞ্জার তো উঠবে হচ্ছিল বাস স্ট্যান্ডের ভিতর থেকে, কিন্তু বাস স্ট্যান্ডের ভিতর থেকে যখন বাসটা বেরোচ্ছে এটা কিন্তু যাত্রী শূন্য। বাস স্ট্যান্ড থেকে বেরোয় তারপরে সে ওইখানে 5 মিনিট বা 7 মিনিট দাঁড়ায়, ওইখানে কিছু প্যাসেঞ্জার তোলে, আর মহাখালীর মোড়ে গিয়ে তারপরে প্যাসেঞ্জার তোলে। আর কারো কারো তো দেখে একটা ব্যবস্থাও নেওয়ার কথা তাৎক্ষণিক। তারা যে ব্যবস্থা নিচ্ছেন না, আইনে কোনো প্রতিকার আছে আমাদের মতো মানুষের জন্য যে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনার? এখন ধরেন এই যে আমরা দেখেছি যে আমাদের যে ট্রাফিক পুলিশ আছে না, বা যে ইন্সপেক্টর আছে, তারা দেখবেন যে বিভিন্ন গাড়ি তারা ধরছে, গাড়ি ধরে আপনাকে হচ্ছিল রেকার বিল বাবদ সে 1200 টাকা নিচ্ছে। কিন্তু রেকার বিল হচ্ছিল, আপনি রেকার বিল কখন নিতে পারবেন? আপনার গাড়িটা যখন সে থানায় নিয়ে যাবে রেকারের মাধ্যমে, তখন সে বিল নিতে পারবে। কিন্তু দেখা যাচ্ছে যে এখন যে এই যে ট্রাফিক সার্জেন্ট যে আপনাকে যে জরিমানা করছে, সে তো ট্রাফিক সার্জেন্ট ইজ নট এ কোর্ট। জরিমানা একমাত্র সংবিধান অনুযায়ী জরিমানা করতে পারবে হচ্ছিল, জরিমানাতে হলো এটা হচ্ছিল, আপনি তো আইনের ছাত্র, আপনি তো নিশ্চয়ই জানেন যে দণ্ড 5 ধরনের, 5 ধরনের দণ্ডের মধ্যে একটা দণ্ড হচ্ছিল জরিমানা, পেনাল্টি বা ফাইন হচ্ছিল এটা দণ্ড, এবং কোর্ট ছাড়া অন্য কোনো অথরিটি তো এই দণ্ডটা ইম্পোজ করতে পারে না। এই যে ট্রাফিক পুলিশ যে, এটা আমি এর আগেও কয়েকটা টকশোতে বলেছি, মোবাইল কোর্টের না সঙ্গে ম্যাজিস্ট্রেট থাকতে হবে। ম্যাজিস্ট্রেট ছাড়া ট্রাফিক সার্জেন্ট যে এই যে 1200 টাকা যে জরিমানা করছে আপনার গাড়ি ধরে, এটা কি হোয়াট ইজ দি অথরিটি অফ দি ট্রাফিক সার্জেন্ট টু ইম্পোজ পেনাল্টি? প্রতিকার হচ্ছে। আমাদের দর্শক হোসেন খন্দকার বলছেন যে নকশা তৈরির পর বিল্ডিং তৈরির জন্য আলাদা সংস্থার উপর দায়িত্ব দেওয়া উচিত। তিনি বিদেশের উদাহরণ দিয়ে বলছেন যে সবকিছু দেখে বাস করার অনুমোদন দেওয়ার আরেকটা কর্তৃপক্ষ থাকে, সামান্য দোতলা বাসায় একটা অনুমতি ছাড়া জানালা বানালেও দেখা যায় যে 2-3 লাখ টাকা বাংলাদেশি টাকায় জরিমানা করে ফেলা হচ্ছে। জরিমানার ভয়টা তো বিদেশে খুব থাকে, বিদেশে ধরা পড়বার ভয়টা থাকে। বদিউর রহমান বলছিলেন যে যতদিন না মনে হবে যে সবাই ধরা পড়তে পারে অন্যায় করলে, ততদিন তো আসলে মানে কোনো লাভ হবে না। মানে যদি সরকারি কর্মকর্তা থেকে যে কেউ অন্যায় করলে আবার সেটার কোনো প্রতিকার না হয়, ব্যবস্থা না হয়, তাহলে তো সকলেই আসলে অন্যায় করতে যাবো। এটাই চলছে, এই চক্রটাই চলছে। এটাই তো আমরা বলছি, আমরা দেখছি। কারণ যেটা আমি বারবার চেষ্টা করছিলাম যে জবাবদিহিতার জন্য যেটা এসেনশিয়াল, সেটা হলো অ্যালোকেশন অফ ডিউটিস। প্রত্যেকটা ডিপার্টমেন্টের এবং স্পেসিফিক অ্যালোকেশন অফ ডিউটি দেওয়া আছে। সেখানে কোনো ডিপার্টমেন্ট বা যার যে লেভেলে, সেখানে কোনো নির্দেশের জন্য তারা অপেক্ষা করে না, নির্দেশ আসেই না। কারণ সিস্টেমে দেশ চলে, সেখানে নির্দেশ বলে কোনো জিনিস নাই, ইনস্ট্রাক্টর বলে কোনো জিনিস নাই। ইট ইজ রিটেন গিভেন অ্যাসাইনমেন্ট, এবং তোমার এই অ্যাসাইনমেন্ট এর উপরে গেলে আরেকজন হায়ার টেকার, কিন্তু তোমার অ্যাসাইনমেন্ট তোমাকে করতে হবে। সেখানে নো ইন্টারফিয়ারেন্স, নো টেলিফোন বিজনেস, কিছু ইস্যু দেশে আমরা দেখিনি। আর সেই জন্য একটা সিস্টেমে দেশ চলছে। আর যেটা বলে জরিমানা, প্রতিটি শহরে যে ট্রাফিক আইন ইম্পোজ কীভাবে করে, ওখানে মিটার দেওয়া আছে। আপনি গাড়ি পার করবেন, পার্কিং জায়গা আছে, সে মিটার দেওয়া আছে, এবং আপনি 1 ঘন্টা থাকবেন, 1 ঘন্টার জন্য টিকিট নিয়ে আপনি সেখানে দিবেন, 5 করে আপনার গাড়ির ভিতরে রাখবেন। 1 ঘন্টার উপরে গেলে আপনি এক্সট্রা পয়সা দেবেন। এবং যুগ যুগ ধরে এসব নিয়ম চলছে, চলে আসছে, সুন্দর চলে আসছে। সেখানে অটোমেটিক্যালি যদি আপনার গাড়ি যদি পার্কের জায়গায় পার্ক না করে অন্য জায়গায় পার্ক করেন, পেনাল্টি আপনাকে ইনস্ট্যান্টলি লিখে, কাগজে লিখে গাড়ির ভিতরে রেখে দেবে। এবং কি পাশের শহর কলকাতাতেও এগুলো খুব গুরুত্বপূর্ণভাবে মেইনটেইন করা হয়। আমি একটা বিরতিতে যে এম শফিউল্লাহ আপনাকে দিয়ে শুরু করব, এই যে সকলের দায়িত্ব জানে, এই জায়গাটি থেকে একটা সাহস করে এই প্রশ্নটা আজকে তুলতে চাই যে গত 2 অগ্নিকাণ্ডের ঘটনার পরে আমরা দেখলাম যে আমাদের জানানো হচ্ছে, আশ্বস্ত করতে, যে প্রধানমন্ত্রী নজর রাখছেন এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা অগ্নি নির্বাপন করছি। এটা আসলে আমাদের আশ্বস্ত করে কিনা, আমরা প্রত্যেকের দায়িত্ব পালন করছি, সেটা এই খবরে প্রমাণ হয় কিনা, এই প্রশ্নটা নিয়ে আলাপ করতে চাই একটা বিরতির পর। ফিরে এলাম রাজকাহানি। শফিউল্লাহ বলছিলাম যে আলোচনা করতে চাই ওই প্রসঙ্গটিতেও। আপনি বারবার জোর দিচ্ছিলেন যে সকলের দায়িত্বটা সুনির্দিষ্টভাবে জানতে হবে এবং সেই অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। আমি জানতে চাইছিলাম যে গত 2টো অগ্নিকাণ্ডে আমরা আশ্বস্ত হওয়ার জন্য আমাদেরকে জানানো হলো যে, আমরা সংবাদ মাধ্যমে খবর দিলাম যে প্রধানমন্ত্রী দেখছেন পুরো বিষয়টি এবং তিনি তার নির্দেশনাতেই কাজ হচ্ছে। এটা আপনাকে আশ্বস্ত করে কিনা বিশেষভাবে? আমি এটা কোথাও দেখিনি। আমি বলেছি আপনাকে আগে যে আমি 7-8টা দেশে আমি পোস্টিং আমি করেছি। আমি দেখেছি যেখানে যার দায়িত্ব সে পালন করছে। এখানে ট্রাফিকের কাজ ট্রাফিকে করছে,
ওখানে মোবাইল দিয়ে টেলিফোন করে ইনফ্লুয়েন্স করা এসবগুলো মানুষ জানেও না, ইনফ্যাক্ট ইটস নট অ্যালাউড ইভেন অল দিস থিং। অফিস থেকেও কাউ টেলিফোন করে না। আমরা আমাদের কলিগেরা আমরা অনেক সময় রিকোয়েস্ট করি, ভাই আমার বন্ধু হচ্ছে কাজটা করে দাও, কিন্তু বিদেশে আমি দেখিনি কোনো দিন এক ডেস্ক অফিসারকে টেলিফোনে কথা বলবে একটা কাজ করে দেওয়ার জন্য। আবার এটা কালচারের বাইরে আমাদের একটা কালচার আমরা সৃষ্টি করেছি দেশে, ইন্টারফিয়ারেন্স। কাজগুলো সব নট ডিফাইন্ড, কার কি দায়িত্ব সেটা ডিফাইন্ড না। আমি যদি একটা কাজ করতে পারবো না বলে একজনকে বলে দিলাম যে এটা সম্ভব নয় আন্ডার দিস রুল, আমার বসের কাছে গিয়ে সে কাজটা করিয়ে নেবে, এটা আমি পৃথিবীর কোথাও আমি দেখিনি। কারণ যে অফিসার যে কাজটা তার ডিউটি তার সীমানার বাইরে, তখন সে তার যে উপর কর্মকর্তার থেকে সে সিদ্ধান্তটা নিয়ে আসবে, নিয়ে এসে সেটা আপনাকে ডেলিভার করবে, আপনাকে যেতে হবে না ওইখানে। এটাই এই সিস্টেমে কাজ করে। সেখানে কেউ নির্দেশের জন্য বসে থাকে না, কেউ নির্দেশনা দেও না, কিন্তু এবং প্রয়োজন মনে করে না। নির্দেশনা দেবে কিসের জন্য? আমার কাছে ডিফাইন করা আছে এখানে। যেমন বলছি রাজুর কথা আমি বলি না, কারণ যদি আমি রাজুকে যদি 12টা সংস্থার কাগজগুলো দিয়ে দেয়, আমার এই রিকোয়ারমেন্ট মিট করলে আপনি পারমিশন দেবেন, তাহলে কিন্তু রাজু সেই হিসাবে কমপ্লায়েন্স করবে। যেমন দেখেন এখানে মানে আজকে যেমন বহুতল ভবনে একাধিক বহির্গমন পথ রাখার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। কেন কিসের জন্য নির্দেশ দিবেন কিসের জন্য? এটা তো এদের কাজ, রাজুকে যে যারা কাজ আছে তাদের কাজ। এমনকি আমাকে শেষও করতে হবে, এমনকি ইকতেদার আহমেদ আপনার মনে থাকবে যে নিমতলির সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের পর শতাধিক মানুষ নিহত হলেন, তারপর হাইকোর্ট 117 জন, এরপর হাইকোর্ট যে 17 দফা নির্দেশনা দিয়েছিল তার মধ্যেও কিন্তু এই কাজ করতে হবে। বিভিন্ন সরকারি সংস্থার একেবারে টেক্সট বুকে কি পরিবর্তন আনতে হবে থেকে 62,000 স্বেচ্ছাসেবক তৈরি করতে হবে কমিউনিটি, এরকম সকল নির্দেশনা ছিল। আজকে প্রধানমন্ত্রীকে আবার নির্দেশনা দিতে হলো। আপনার মনে থাকবে গত ঈদে প্রচুর সড়ক দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের বৈঠকে বসে নির্দেশনা দিলেন, তারও 3-4 মাস পরে কিন্তু নিরাপদ সড়ক চেয়ে আন্দোলন শুরু হলো। প্রধানমন্ত্রী নির্দেশনাগুলো এখনো বাস্তবায়ন হয় না। কাজে আইন আসলে আমাদের কি প্রতিকার দেয় সরকারি সংস্থাগুলোর কাজ না করার পিছনে? আইন যদি থাকে এবং আইনের যদি প্রয়োগ না হয়, তখনই কিন্তু এই যে প্রধানমন্ত্রীর নির্দেশনার দরকার হয়। তো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তো হচ্ছিল একদম হাইয়েস্ট অথরিটি অফ দি কান্ট্রি, চিফ এক্সিকিউটিভ, ওনার উপরে তো আর কোনো এক্সিকিউটিভ নাই। এখন উনি নির্দেশনা দেওয়ার পরে যদি কাজ যদি না হয়, তাহলে আপনাকে বলতে হবে যে সিস্টেম ইজ নট ওয়ার্কিং। আপনি দেখেন পৃথিবীর অন্যান্য দেশে যে ধরেন একটা পদে, ধরেন আপনি যে আজকে রাজুক বলেন বা আজকে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট বলেন অথবা পরিবেশ অধিদপ্তর বলেন, এই সকল বিভাগে যখন একজনকে পদায়ন করা হয় একজন শীর্ষ পদে, তখন কিন্তু দেখতে হয় দক্ষতা, যোগ্যতা, সততা, জ্যেষ্ঠতা এবং মেধা, এই 5টা বিষয়কে বিবেচনা নিয়ে কিন্তু এই পোস্টিং দেওয়া হয়। আমরা বাংলাদেশ মানে অভ্যুদয় পরবর্তী এই 90 পূর্বে আমরা দেখেছি যে আমাদের সিভিল সার্ভিস বলেন, জুডিশিয়ারি বলেন বা ফরেন সার্ভিস বলেন বা অ্যাডমিনিস্ট্রেশন বলেন, কোথাও সব জায়গায় কিন্তু হতো এই যে হতো যে এই যে আপনার পদোন্নতি যে হতো, পদোন্নতির ফার্স্ট ক্রাইটেরিয়া ছিল সিনিয়রিটি। এখন তো কোনো ডিপার্টমেন্টে কিন্তু সিনিয়রিটি মেনটেন করে তো পদোন্নতি তো হচ্ছে না। আপনি দেখা গেছে যে এখন বিচার বিভাগ পর্যন্ত না, বিচার বিভাগ পর্যন্ত না, 150 জন 160 জনকে সুপারসিড করে পর্যন্ত আপনারা যে সচিব পদে হচ্ছিল পদায়ন করা হয়েছে। তাহলে একটা বিভাগে যদি ধরেন 160 জন 70 জনকে অতিক্রান্ত করে যদি আপনি সচিব পদে পদায়ন করেন, তাহলে ওই বিভাগ কিভাবে কাজ করবে আপনি বলেন? আর এর আগে আমরা দেখেছি যে একজনকেও যদি আপনি সুপারসিড করেন, সেখানে কিন্তু ফাইলের মধ্যে নোট দিতে হতো যে সিনিয়র যিনি আছেন তিনি হয়তো এই যে জ্যেষ্ঠ হওয়া সত্ত্বেও তার অদক্ষতা আছে বা তার অযোগ্যতা আছে, এই কারণে তাকে পদোন্নতি দেওয়া যাবে না। আপনি যে এখন যে ধরেন এই যে প্রত্যেকটা বিভাগে দেখা যাচ্ছে যে আপনি যে যখন এই শীর্ষ পদে যে আপনি যে পদায়ন করছেন, পদায়নের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি মানে অনেক সংখ্যক কর্মকর্তাকে আপনি অতিক্রান্ত করে আপনাকে পদায়ন করা হচ্ছে। তাহলে এটা যদি করেন, তাহলে কোনোদিনও কিন্তু কোনো বিভাগে কিন্তু সুশাসন প্রতিষ্ঠিত হবে না। আমি মতিউর রহমান আপনার কাছে আসছি। কয়েকজন দর্শকের মন্তব্য পড়ি। অবৈধ ভবন মালিকদের নয়, রাজুকের সকল কর্মকর্তাদের আইনের আওতায় আনলে তখন বাড়ির মালিকরা এমনিতেই সোজা হয়ে যাবেন। আমাদের আরেক দর্শক আবু বকর সিদ্দিক আকিব বলছেন, রাজুকের বিচার কবে হবে? তাহলে কি এবার ঘুষ বন্ধ হবে? তাসনিমা মনসুর বলছেন, সব দায়িত্ব রাজুকের কেন হবে? একটি ভবনের অগ্নি নির্বাপন ব্যবস্থা পর্যবেক্ষণ করা কি ফায়ার ব্রিগেডের দায়িত্বের মধ্যেও পড়া উচিত নয়? রাজুক তো ভবন নির্মাণের নীতিমালাই দিয়েছে, প্রতিটি বিষয়ে নীতিমালা মানা হয়েছে কিনা তা মনিটরিং এবং রেগুলেশন করা কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব নয়? মতিউর রহমান, এই কথাটাই কিন্তু ইকতেদার আহমেদ প্রথমেই মনে করিয়েছেন যে 11টি-12টি সংস্থা কাজ করে, কাজে অনেকগুলো সংস্থার আসলে দায়িত্ব যে খেলাপ হয়েছে তা প্রমাণ হয় একটি দুর্ঘটনায়। কিন্তু কিছু কি বদলাবে আপনার কি মনে হয়?
এটা মানে না বদলালে তো আসলে আমার অনেক দর্শক মনে করেন যে রাস্তায় আমাদের গাড়ির তলেই পড়ে মরতে হবে, আগুনে পুড়েই মরতে হবে, এটাই আমাদের শাস্তি। এই শাস্তি তো আমরা জাতিগতভাবে মানতে পারি না নিশ্চয়ই। আপনি জাতিগতভাবে মানবেন না, কিন্তু কিছু জিনিস আছে অনেক সময় যে কেউ যদি বলে কয়টা কিল খেতে পারবা, বলে যে একটাও না। যে হাত পা যদি বেঁধে দেওয়া হয় তাহলে যা খুশি কিল দাও খেতেই হবে। আমরা এখন আন্ডার কনফালশন এগুলো মেনে নিতে হয় আর কি, উপায় তো নেই, আমার তো রাস্তায় বেরোতে হবে, উপায় নেই। এগুলো কমবে, বন্ধ হবে। দুটা পয়েন্টের উপর আমি জোর দিই। একটা হইল যিনি যার দায়িত্ব যেটা পালন করবেন তিনি যদি সেটা ঠিক মতো করতেন তাহলে ঝামেলা হতো না। আমি সম্প্রতি 90 সালে আমার আব্বা মারা গেলেন, আমরা আর বন্টন করি নাই। ছোটো ভাই মারা যাওয়ার পরে এখন অন্যরা বললো যে এবার বন্টনটা করে নেওয়া দরকার। বন্টন করে খতিয়ান করার জন্য যখন যাচ্ছি তখন দেখা গেল আমাদের এক চাচাতো বোনের নামে উল্টো পাল্টা করে গোটা পুকুরের 7 ডিসিমেল খতিয়ান করে চলে গেছে, বাড়িতে তারটা উল্টো করেছে। এখন সেই যে খতিয়ান ভুল করে ফেললো, এখন আমরা যতই বলি এটা আমাদের যায়, বলে যে মামলা করে আবার ওইটা কারেক্ট করে আসতে হবে, না হইলে আনুগত্য হারে কম নিতে হবে। তো আমার পক্ষে এখন মামলা করে এটা করার জন্য যাওয়া সম্ভব। আমি বললাম যা আমাদের দখলে আছে তুমি আনুগত্য হারে কমিয়ে খতিয়ান করে দাও, আন্ডার কম্পালশন, কারণ আমি ওইটুক দূরাতে পারবো না। ঠিক আছে, তাহলে মানুষের যার যেটুক দায়িত্ব, যিনি আগে করেছেন তিনি সঠিকভাবে কাজটা করলে এই প্রবলেমটা হয় না। তো সবাই নিজের দায়িত্বটা আগে পালন করতে হবে। আমি রাজুক হোক কোনো সংস্থাকে দোষ দেওয়ার আগে আমারটুকু আমি আগে পালন করব। এটা হইলে মোটামুটিভাবে আপনার 70-75% কমে যাবে। আর দ্বিতীয়টা হইল প্রাতিষ্ঠানিক যে নিয়ম না মানলে তো বিপুল টাকা, মানে যিনি নিয়ম না মানতে অনুমোদনকারী কর্তৃপক্ষ যিনি সাহায্য করছেন তারও টাকা হচ্ছে, আমি 18 তালাকে 23 তালা বানালে আমারও টাকা হচ্ছে। হচ্ছে উইন উইন সিচুয়েশন, দুইজনই হচ্ছেন আর কি। আর বাকিটা হচ্ছে আপনার যারা প্রতিষ্ঠানে আসেন সেই প্রতিষ্ঠানের প্রধান কি চান। তিনি যদি আবার চুক্তিভিত্তিক নিয়োগ চান, তিনি যদি আবার একটু ভালো প্রাইস পোস্টিংয়ে যেতে চান, তাহলে তিনি নিয়মের থেকে কিছু ডেভিয়েশনে যাবেন। আর আপনি যেটা বললেন নো মানি নো হানি, সেটা যদি হবে নো মানি নো হানি, সেটা হলে তো একটা কিছু চলবেই। আমি ছোট্ট উদাহরণ দেবো, যেমন গ্যাস কানেকশন এখন এটা তো দেয়া হচ্ছে না 2016 এপ্রিল মাস না কোন মাস থেকে। তো কিন্তু যারা বাড়ি করছে তারা অনেকে তো পেয়ে যাচ্ছে। কীভাবে পাচ্ছে? আমার কাছে অফার আসছে, এভাবে হবে, আপনাকে এভাবে বইও দেওয়া হবে, এটা করা হবে, কিন্তু ডিমান্ড নোট দেওয়া হবে না, তারপর রাস্তা কাটার কাগজের পারমিশন দেওয়া হবে মানে না। আমরা বাংলাদেশে গত কয়েক বছর ধরে অনেকেই তো মনে করেন যে সবকিছু প্রধানমন্ত্রীই করছেন, প্রধানমন্ত্রী সুশাসনের নির্দেশনা দিচ্ছেন, প্রধানমন্ত্রী 3 মন্ত্রীকে নিয়মিত বৈঠক করতে বলছেন সড়ক দুর্ঘটনা কমানোর জন্য, মন্ত্রীরা বৈঠক করছেন না। প্রধানমন্ত্রী বহুতল ভবনে কি করতে হবে, সড়কে কি করতে হবে বলছেন, কেউ শুনছে না। এখন বললে এখন সমস্যা হয়ে গেল, প্রধানমন্ত্রী একা নিজের কাঁধে সব দায়িত্ব নিচ্ছেন কেন? এটা বললে তো আবার বেয়াদবি হয়ে যায়। কারণ প্রধানমন্ত্রী এখন এমন এক পর্যায়ে আছেন, উনি ছাড়া যেন আর কেউ কিছু পারেন না, সব কিছু প্রধানমন্ত্রীর কাছে যায়, সব কিছু প্রধানমন্ত্রীকে নির্ভর করতে হয়। তাহলে অন্য যারা আছেন, যে আমলা হোক, সচিব হোক, মন্ত্রী হোক, তারা কি ঘাস খান, গোড়ার ঘাস কাটে? এটা দায়িত্বটা আমার দর্শক আসলে জবাবদিহিতা চান, এদের অনেকের বিচারও চান, আইনি প্রক্রিয়ায় সাজাও চান। অসংখ্য ধন্যবাদ বদিউর রহমান, ধন্যবাদ ইকতেদার আহমেদ, ধন্যবাদ এম শফিউল্লাহ, ধন্যবাদ দর্শক। পরবর্তী পর্বে ভালো নির্বাচনের উপায় কি এই নিয়ে করবো আলোচনা।